এটা কিন্তু ধরো প্রবলেমটা তোমাদের হয়ে যাবে বলতে যে এই যে 22 তারিখে আমাদের প্রতি মাসের 22 তারিখে একটা মান্থলি রিপোর্ট জেনারেট করতে হয় বিএলসি অ্যাক্টিভিটিজ এর উপর। হ্যাঁ, যে স্টুডেন্টদের বিএলসি অ্যাক্টিভিটিস কেমন, পার্টিসিপেশনটা কেমন, এটা আমাদের কাছে থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যায়। তো এখানে যেমন এই মাসের 22 তারিখে আমি অনেক মানে 22 তারিখে এই মাসেরটা রিপোর্টটা জেনারেট করা অলরেডি ডান। এখন ওইখানে যাদের কোনো অ্যাক্টিভিটি স্টিল নাও কোনো স্টার্ট হয় নাই, তাদের কিন্তু বিএলসি মার্কস একদম কমপ্লিটলি জিরো আসবে। হ্যাঁ, তারা কিন্তু ওইখানে কোনো মার্কস পাবে না। যেমন আমি তোমাদেরকে দেখাই, এখানে 38 এরকম আছো যে যারা এখনো কোনো টাস্ক স্টার্ট করো নাই। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ বিএসসি তে ধরো যে যে মার্কিং গুলো বা বিএসসি কাজের উপর যে অ্যাসেসমেন্ট টাস্ক গুলোর উপর বা অ্যাক্টিভিটিজ এর উপর যে মার্কস গুলো থাকবে বা মার্কস গুলো আছে, এগুলোতে যে মানে তোমার হচ্ছে যে এগুলোই ডিপেন্ডই করবে যে তোমার অ্যাক্টিভিটি প্রোগ্রেসটা কেমন। ওকে, বা অ্যাক্টিভিটি গুলো তুমি কিভাবে স্টার্ট করছো। যেমন এখানে যে 38 জন এরকম আছে, আমি যদি তোমাদেরকে দেখাই, এর মধ্যে অনেকেই আছো যে তোমাদের কোনো কাজ যারা শুরু করো নাই। যেমন এই যে এখানে দেখো, এখানে ধরো যে এই যে ধরো যে ইশতিয়াক, এই যে স্টুডেন্টটা, কিংবা ধরো যে এখানে কামরুজ্জামান, বা এখানে অরিন। তো এখানে এই এই স্টুডেন্ট গুলো কিন্তু এখনো কোনো টাস্ক স্টার্ট করে নাই। সো দ্যাটস মিনস এইখানে যাদের নামগুলো আছে, যারা এখনো কোনো টাস্কের কোনো ধরনের পার্টিসিপেশন করে নাই, তাদের কিন্তু এই মাসের মান্থলি অ্যাক্টিভিটিজ এর উপরে অন দ্য বিএলসি তাদের কিন্তু কোনো মার্কস থাকবে না। তারা কিন্তু কোনো মার্কস পাবে না। এটা কিন্তু প্রতি মাসেই এই কাজটা হবে। প্রতি মাসের 22 তারিখের মধ্যে রিপোর্টটা কিন্তু জমা দিতে হবে। তো এই জন্য যারা এখনো পর্যন্ত, শুধুমাত্র তোমরা যারা আছো, তোমাদের সহ সবাইকে বলতে চাই যে মান্থলি রিপোর্টটা জেনারেট আগে, হয়তোবা এই মাসের মানে ধরো যে যেহেতু আমাদের এই মাসের শুরু থেকে ক্লাস শুরু হয় নাই, বাট নেক্সট মান্থে কিন্তু এইভাবে যদি মান্থলি রিপোর্টটা আসে, দ্যাট মিনস এখনো যদি কোনো টাস্ক স্টার্ট না হয়, তাহলে কিন্তু এখানে কোনো মার্কিং পাবা না। তো ফলে যেটা হবে যে এন্ড অফ দ্য সেমিস্টারে মানে বিএসসি তে যতটুকু মার্কসই থাকুক না কেন, এই মার্কস গুলো কিন্তু তোমাদের অ্যাড হবে না। তখন কিন্তু তোমাদের করার কিছু থাকবে না। তো এই জন্য বিএসসি তে তোমাদের প্রতিদিন বা একদিন পর পর তো এমন না যে তোমাদের 5 ঘন্টা 6 ঘন্টা বা ঘন্টার পর ঘন্টা ইফোর্ট দিতে হচ্ছে। তোমার এখানে জাস্ট ঢুকে এই যে যে কোনো টাস্ক গুলো করার পরে যে চেক বক্সটা থাকবে, এখানে চেক ইন করে দিবে। চেক ইন করলেই দেখবে যে ওখানে তোমার একটা টাস্ক স্টার্ট হয়ে যাবে। এই এই ক্ষেত্রে তোমরা যদি প্রতিদিন বিএসসি তে একটু করে সময় দাও, যেমন এখানে যে লেভেল আপের ব্যাপারটা আছে, যে যেমন এখানে অনেকেই আছো যে আহ অনেক, যেমন এই যে সুমাইয়া আক্তার, যে তার প্রগ্রেস, তার লেভেল সব থেকে হাই। দ্যাট মিনস সে সব থেকে বেশি কি বলে যে টাস্ক কমপ্লিট করা বা প্রতিদিন যে সময় দেওয়া। আমি যদি ওর একটু প্রোফাইলটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে দেখতে পারবা যে একে তো হচ্ছে পয়েন্ট অনেক বেশি। আমি যদি অল লগে যাই, যে ওর আসলে অ্যাক্টিভিটি দেখো, রেগুলার বেজে মানে শি ইজ ভেরি অ্যাক্টিভ অন কি বলে যে বিএলসি। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে বিএলসি তে অ্যাক্টিভিটিজ এর উপরে যে তোমাদের মার্কিং গুলো আছে বা মার্ক যে ডিফাইন আছে, ওই মার্ক গুলো কিন্তু কোনো মার্কই কাউন্ট হবে না আনটিল আর আনলেস তোমাদের যদি অ্যাক্টিভিটি রিপোর্টটা খুবই দুর্বল হয়। অন দ্য আদার হ্যান্ড, ধরো যে আমি আরেকজনের দেখাই যার একেবারে খুবই পোর, যার বিএলসি তে অ্যাক্টিভিটিস হচ্ছে খুবই পোর। যেমন ধরো যে আমার তো মনে হয় ও জাস্ট লগ ইন করে রেখে দিছে। এই যে সে একবার শুধুমাত্র লগ ইন করছে, সেটা একটা স্পেসিফিক ডেটে, 12ই জানুয়ারির পর তার কোনো লগ ইন নাই। বিকজ অফ দ্যাট রিজন সে কোনো অ্যাক্টিভিটি স্টার্ট করে না। তো এই দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন এই যে স্টুডেন্টটা, ডেফিনেটলি তার বিএসসি মার্কিং অ্যাড হবে না। এবং অন দ্য বেসিস অফ আদার্স পারফরমেন্স, ধরো যে আমি যে মানে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, এটা যেমন একটা অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে, বিএলসি অ্যাক্টিভিটিসও কিন্তু একটা অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। এবং এটার ইফেক্টটা মানে এটার যে তোমার হচ্ছে যে পারফরমেন্সটা, এটা কিন্তু অন্যান্য পারফরমেন্সের মানে কি বলে যে উপর, এটা ডেফিনেটলি একটা প্রভাব আছে। তো যে স্টুডেন্টটা বিএলসি তে অ্যাক্টিভ না, ডেফিনেটলি তার আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা ওরকম প্রপার না। তো এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা বিশেষ করে বিএলসি টাকে খুবই সিরিয়াসলি নিও। বিকজ এখানে যদি তোমাদের পার্টিসিপেশন ভালো না থাকে, মোর দেন 80% না থাকে, তাহলে ডেফিনেটলি আদার্স যে অ্যাসেসমেন্ট সেটার উপর একটা প্রভাব থাকবে। আর সবকিছুতেই মানে ফ্র্যাঙ্কলি যদি আমি বলি যে একটা স্টুডেন্ট ধরো যে সে কিছু গ্রেড এর জন্য বা কিছু পয়েন্টের জন্য সে হয়তো একটা গ্রেড মিস করতেছে, তো ডেফিনেটলি যার বিএসসি অ্যাক্টিভিটিস, একটু আগে যাকে আমি দেখাইলাম যে সে একবার শুধুমাত্র বিএসসি তে লগ ইন করছে, তার পারফরমেন্সের উপর বেস করে ডেফিনেটলি তার গ্রেডিং আপ হবে না।
এবং আদার্স অ্যাক্টিভিটিসেও কিন্তু এটা একটা ইফেক্ট পড়বে। তো এই জন্য বিএসসি তে তোমাদের অ্যাক্টিভিটিজ এ পার্টিসিপেশনটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই জন্য আমি তো সবাইকে বলতেছি, বারবার করে বলছি যে এটা কিন্তু আমার কোনো লাভ নাই যে হ্যাঁ ঠিক আছে আমি এখানে আমার কোনো যাবে আসবে, ব্যাপারটা এরকম না, এটা কমপ্লিটলি তোমাদের ব্যাপার। তো এই জন্য এবং এইটা মানে তোমার হচ্ছে যে মার্কসটা কি বলে যে অ্যাচিভ করা এমন না যে তোমাদেরকে মানে অনেক কঠিন পরীক্ষা দিয়ে তারপরে করতে হবে, এটা নাথিং লাইক দ্যাট। রেগুলার বেসে যদি তোমরা মানে একটু বিএসসিতে অ্যাক্টিভ থাকো, বিভিন্ন যেগুলো টাস্ক দেওয়া হচ্ছে সেগুলোতে যদি অ্যাক্টিভ থাকো, সেগুলো যদি চেক ইন করে দাও, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর তোমাদের কই এখানে আর মাত্র কয়েকজন আছে, আর কোথায় সবাই? আর সবাই কোথায়? ম্যাম আর কেউ আসবে না মনে হয়। কেন আজকে তোমাদের কোনো ক্লাস নাই আর? নাকি আজকে তোমাদের কি হরতাল? আছে ম্যাম, 10টার দিকে ক্লাস আছে। আসে না, সকালে ক্লাসগুলিতে মূলত অনেকে আসে না। তাই এই জন্য তো আমি একটু পিছিয়ে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, অ্যাটলিস্ট ওই সময় 8:30 থেকে একটু সমস্যা, একটু পরে আসো। তারপরেও যদি না আসো সমস্যা তো হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা যে তোমাদের সাথে আমার আর একটা নেক্সট ক্লাস কি থার্সডেতে আছে না? থার্সডেতে এটা কয়টা থেকে আছে বলতো? থার্সডেতে কি 2:30 থেকে ক্লাসটা? আমাকে একটু রুটিন দেখে বলো তো। 2:30 না 10টা থেকে? এটা ভুলে গেছি তোমাদের সাথে ক্লাসটা। দেখো তো একটু। ম্যাম 2:30 থেকে। জি ম্যাম, 2:30 থেকে। 2:30 থেকে, আচ্ছা। এই 2:30 ক্লাসটা আমরা কি বলছিলাম যে একটু আগে নেবো, 1টা থেকে নেবো, বা এরকম কিছু ছিল কি কথা তোমাদের সাথে? মানে তোমাদের থার্সডে? জি ম্যাম, ওই যে আর কি সফটওয়্যার প্রজেক্ট ক্লাসটা যদি না হয়, আমাদের একটা ক্লাস আছে তো হ্যাঁ, ম্যাম, ওটা হ্যাঁ। যদি না হয় তো ওইটা তাহলে কি আর কি আপডেট নেবেন কিছু আসছে? বলছিলেন। জি ম্যাম, মেবি এই উইক থেকে সফটওয়্যার প্রজেক্ট শুরু হয়ে যাবে। মানে এটা কি গ্রুপ 1টা ক্রিয়েট থেকে করা শুরু হয়েছে হবে? তো। জি ম্যাম। আচ্ছা, যদি 1টা থেকে শুরু হয় তাহলে তো ঠিক আছে, আর এটাই ক্লাস হলো। আর হচ্ছে এমনিতে তোমাদের থার্সডেতে ক্লাস স্টার্ট হয় কখন? 11:30 থেকে? ম্যাম আমাদের থার্সডেতে ক্লাস দেখে নিই ম্যাম, শুরু 11:30 থেকে। 11:30 ম্যাম পেছায় দিছে আর কি, 1টা বাজে দিছে এটা এখন, আচ্ছা, নতুন রুটিন অনুযায়ী। আচ্ছা। আমার আমরা যদি সাড়ে মেবি এগারোটায় ম্যাম, হ্যাঁ, মেবি ম্যাম 10টার দিকে মেবি ফ্রি 10টা হয়তো। থেকে তোমরা ক্লাসটা করতে পারবা? ম্যাম আসলে শিওর তো বলতে পারতেছি না, মেবি হয়তো হতে পারে 10টার দিকে ম্যাম ফ্রি থাকতে পারে। আসলে ওই যে সফটওয়্যার প্রজেক্ট ম্যাম এখন কয়টা বাজে দিছে নতুন রুটিনে, সেটা ম্যাম আচ্ছা, তুমি বলতে এই পারি যে না এখন। আজকে তো আসেনি আমাদের সি এর যেন কি অমিত আসে নাই। অমিত না ম্যাম, সাজিদুল ইসলাম। সাজিদ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সাজিদ তো আসে না, তো সাজিদ কি বলতো যে ও যেন আমার সাথে কথা বলে। আচ্ছা ম্যাম। হ্যাঁ, তাহলে তোমরা যদি এরকম মানে রুটিনটা যদিও এই মাসের মধ্যে যদি মানে এই মাসে বলতেছি এই উইকে যদি ফিক্স হয় যে সফটওয়্যার প্রজেক্ট যদি তোমাদের 1টা থেকে শুরু হয়, তাহলে তো তোমরা বেসিক্যালি 10টা থেকে ফ্রি থাকবা নাকি? জি ম্যাম, আমাদের ক্লাসগুলো একটু তাড়াতাড়ি নিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, আমি বিকালের ওটাই ক্লাস বলতে ম্যাম চাচ্ছি। ভালো লাগে না। তো যদি 10টায় ফ্রি থাকো তাহলে আমি 10টা থেকে নিলাম, বিকজ 11:30 থেকে আমার ক্লাস আছে, নাহলে আমি 11:30 থেকে ক্লাস নিতাম। ওকে হুম। ম্যাম। আর যদি সিয়ারকে এরকম বলবো হয়, না ম্যাম নক দিতে। হ্যাঁ আমাকে বলো নক দিতে, প্রপার রুটিনটা নিয়ে আর কি, যে সফটওয়্যার প্রজেক্ট যদি হয় সেটা কখন থেকে স্টার্ট হবে। আর যদি 1টা থেকে স্টার্ট হয় তাহলে তো তোমরা 10টায় ফ্রি থাকো। তো 10টা থেকে আমি নিয়ে ফেললাম, 10টায় আর্লি মানে ক্লাস মানে শেষ হয়ে গেল, সেটা বেটার। তো ওই যে সাজিদুলকে বলো আমার সাথে নক দিতে টেলিগ্রামে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম মনে আছে নাকি? বলতো, আমি তো নিজেই ভুলে গেছি লাস্ট ক্লাসে আমরা কতটুকু মানে কোন চ্যাপ্টারটা পড়ানো হয়েছিল, কতটা বাকি ছিল, এটা একটু বলো তো দেখো। না না, ওইটা লাস্ট ক্লাসের লাস্ট টপিকটা বলো তো। আচ্ছা, বোর্ডটা কি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি?
ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, লাস্ট টপিক কি ছিল বলো তো? ফার্স্ট চ্যাপ্টারটা কি শেষ হয়ে গেছিল, যে ভেরিয়েবল লেভেল অফ মেজারমেন্ট, এটা মনে হয় শেষ হয়ে গেছিল। জি ম্যাম। আচ্ছা, তাহলে ওই যে আমরা কি ফ্রিকোয়েন্সি টেবিল, টালি নাম্বার, এগুলো কি স্টার্ট করছিলাম? জি ম্যাম, এই জি যে ম্যাম, ওগুলো স্টার্ট করা ট্যালের হয়েছে। অঙ্কগুলো করতেছিলাম আমরা। আচ্ছা, ওই যে মনে হয় যে ওই তোমার হচ্ছে নিউমেরিক ভ্যালুর জন্য মনে হয় আমরা শুরু করি নাই, না শুধু নন নিউমেরিকটা শুরু করছিলাম। জি ম্যাম, নন নিউমারিক শুরু করা হয়েছে, নন নিউমারিক টপিক আর কি শেষ হয়েছে। হ্যাঁ, নিউমেরিক তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আমাদের টপিক ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো গত ক্লাসে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিউমেরিক ডেটার জন্য স্টার্ট করি নাই, নন নিউমেরিকটা পড়ানো হয়েছিল। তো নিউমেরিকও সেম জিনিসটা, যে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমাদের 3টা কলাম নিয়ে যে টেবিলটা হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো বেসিক্যালি এতে 3টা কলাম থাকে। ফার্স্ট কলামে ভেরিয়েবল নেম, তারপরে টালি নাম্বার, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এখন যখন আমরা নন নিউমেরিকের জন্য আমরা টেবিলটা বা ডিস্ট্রিবিউশনটা গঠন করব, তখন আমাদের কিছু রুল আছে, আমাদের কিছু স্টেপ আছে, প্রি ক্যালকুলেশন আছে, সেটা করতে হবে। তো প্রি ক্যালকুলেশন গুলো কি, এটার জন্য আমাদের একটা এক্সাম্পল, আমরা একটু চলে যাই, এক্সাম্পল না দিলে তো আমরা ওইভাবে বুঝবো না। তো যেটা হচ্ছে, ধরো যে আমাদের যদি এখানে বলা হয় যে কিছু ডেটা দেয়া আছে, ধরো যে টাইম অফ রিডিং নিউজ পেপার ইন মিনিটস, অর্থাৎ মিনিটের সাপেক্ষে কিছু মানুষের প্রতিদিন তারা ডেইলি কত মিনিট করে নিউজ পেপার পড়ে, সেটার ডেটাটা আমাদের এখানে দেয়া আছে। ধরো যে কেউ পড়ে 30 মিনিটস, কেউ ধরো যে পড়তেছে 15, 20, 12, 6, দেন হচ্ছে ধরো যে 11, 10, এরকম ধরো যে র্যান্ডম কিছু আমাদের ধরো যে দেয়া আছে। ওকে, এরকম ধরো যে র্যান্ডম কিছু ডেটা আমাদের এই জায়গায় আমরা লিখতেছি। ওকে, 25, ওকে, তারপরে কি কি থাকতে পারে, 19, তারপর হচ্ছে তাহলে কতটা ডেটা আছে আমাদের দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। ওকে, দ্যাট মিনস আমরা 23 জনকে জিজ্ঞেস করছিলাম যে তারা ডেইলি কত মিনিট করে নিউজ পেপার পড়ে, এবং এই হচ্ছে নিউজ পেপার পড়ার তাদের ওভারঅল যে ডেটাটা, তারা এই ডেটাটা দিচ্ছে আমরা পেলাম। তো এখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে কনস্ট্রাক্ট frequency distribution, by using this data construct frequency distribution, তখন আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা গঠন করতে যাব, তখন আমাদের আগে প্রি ক্যালকুলেশন করে নিতে হবে। তো প্রি ক্যালকুলেশনটা কি, বা কিভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে? দেখো, প্রথম কাজ হচ্ছে যে এই যে আমাদের ডেটাগুলো এলোমেলো অবস্থায় আছে, ছোট থেকে বড়তে বা কোনো ধরনের অর্ডারে সাজানো নাই, তাহলে স্টেপ 1-এ আমাদের কি করতে হবে, ডেটাগুলোকে স্মলেস্ট থেকে লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড় এই অর্ডারে সাজিয়ে নিতে হবে। তো সব থেকে যদি আমরা ছোট থেকে বড়তে ডেটাতে সাজাই, তাহলে সব থেকে স্মলেস্ট ডেটা কত আছে এখানে বলো তো একজন? সব থেকে ছোট ডেটা কত এখানে? স্মলেস্ট 2। 2, 2 এর পরে 2 এর পরে হচ্ছে 9। 4। তারপরে 4, 4, 4 4। হ্যাঁ 4, 4 এর পরে মনে হয় 9, আচ্ছা 6 আছে না, 6 আছে ম্যাম। 6, 6, 8, 9। তারপর 9, তারপর হচ্ছে 10, 10। তাই না? 11, 10,
11 12 10 কিন্তু দুইবার আছে, 10 দুইবার থাকলে দুইবারই নিতে হবে, আমরা কিন্তু আবার বাদ দিতে পারবো না। আচ্ছা, তারপরে 11, তারপরে 12, 11 12, তারপরে 13 14 কি আছে? 9 15 15, ওকে 15, 15 যদি এই যে 15 এর পরে 18 আছে না? 18 তিনটা তিনটা, ওকে 18 আমাদের তিনটা আছে, 18 18 18 19, তারপর হচ্ছে 20 দুটা 20 দুইটা, তারপর 21 21, তারপর হচ্ছে 22 22, তারপর হচ্ছে 25 25, তারপর হচ্ছে 25 দুইটা, 25 তারপরে 25 এর পরে 28 27 ম্যাম 27, হ্যাঁ 27, 28, দেন 30 30, এটা আমাদের 30টা ডেটা আমরা অলমোস্ট লিখে ফেলছি এখানে, অলমোস্ট মানে সবই লিখে ফেলছি, কোনোটাকে বাদ দেইনি আমরা। তো আমাদের মোটামুটি যেহেতু সেম ডেটা, আমরা এটা মুছে দেই বিকজ আমাদের এটার আর দরকার নেই। এখন দেখো যে আমরা এটা করার পরে যে জিনিসটা করব, যে ডেটাগুলোকে আমরা যেহেতু সর্টিং করে ফেললাম, স্টেপ নাম্বার 2 যেটা ইন স্টেপ 2 আমাদের এই ডেটাগুলোর থেকে কতটা ক্লাস, অর্থাৎ মিনিমাম কতটা ক্লাস আমাদের ক্রিয়েট করতে হবে, সেই মিনিমাম সংখ্যাটা এই জায়গায় বের করতে হবে। ক্লাস অর্থে এই জায়গায় বোঝায় যে এই যে আমাদের একটা টেবিলে যে প্রতিটা রো থাকে, এই রো কে এক একটা করে ক্লাস বলা হয়, এই রো কে আমরা এক একটা করে ক্লাস বলি। অর্থাৎ একটা টেবিলে একটা ডিস্ট্রিবিউশনের আমাদের প্রতিটা রো ওয়াইজ যে সেকশনটা ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে, সে রো কে এক একটা করে আমরা ক্লাস বলে থাকি। ওকে, এখন এই যে 23টা ডেটা আছে, এই 23টা ডেটার জন্য এরকম কতটা মিনিমাম, অর্থাৎ কমপক্ষে কতটা আমাদের ক্লাস কিংবা রো গঠন করতে হবে, সেই সংখ্যাটাই আমাদের এই জায়গায় বের করতে হবে। ওকে, তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা তারা দিয়ে দিচ্ছে, বাই ইউজিং দিস ফর্মুলা উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ ক্লাসেস। তো এই মিনিমাম নাম্বার অফ ক্লাসেস, দ্যাট মিনস এই কে এর ভ্যালুটা আমরা এই যে কে যেটা, সেটাকে আমরা ক্লাস সংখ্যা হিসেবে ডিফাইন করি। এটার ফর্মুলাটা কি আমরা ওটাতে যাচ্ছি, তো তার আগে আমরা লিখে নিই যে এখানে কে দ্বারা বোঝাই হচ্ছে মিনিমাম নাম্বার অফ ক্লাসেস। মিনিমাম কথাটার অর্থটা হচ্ছে হাউ মেনি ক্লাস উই হ্যাভ টু ক্রিয়েট, অর্থাৎ কমপক্ষে আমাকে কতটা ক্লাস ক্রিয়েট করতে হবে, সেই সংখ্যাটাই আমাদেরকে এখানে কে দ্বারা ডিফাইন করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন সেটা বের করার যে ফর্মুলাটা, সেটাকে বলা হয় 2k ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে 2 to the power k is greater than is equal to n। অর্থাৎ বাই ইউজিং দিস ফর্মুলা উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ k। এখানে k মানে বোঝায় হচ্ছে মিনিমাম নাম্বার অফ ক্লাসেস, হাউ মেনি ক্লাস উই হ্যাভ টু ক্রিয়েট। এখানে n এর ভ্যালু দ্বারা বোঝায় হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, টোটাল নাম্বার অফ অবজারভেশন। যেমন এখানে টোটাল কতটা অবজারভেশন আছে বলতো, এখানে টোটাল কতটা আমরা সংখ্যা লিখছিলাম, কতটা ডেটা নিছিলাম এই জায়গায়, কতটা ডেটা আছে বলতো? 30টা ম্যাম। 30টা কেন, টোটাল কতটা আছে? 1 2 3 4 5 6 7 8, এভাবে কাউন্ট করে দেখো কতটা আছে এখানে। 23টা। আচ্ছা, তার মানে এখানে আমরা কে এর মান 1 2 3 4 এইভাবে বসায় যাব। দ্যাট মিনস যেটার জন্য আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে, অর্থাৎ যেটা বসাইলে 2 এর পাওয়ার কত বসালে সেটা 23 এর থেকে বড় হবে বা 23 এর সমান হবে, সেটাই হবে হচ্ছে দ্য ভ্যালু অফ কে। ওকে, বুঝে গেছে? তাহলে এখানে আমরা কে এর মান কত বসাইলে এই কন্ডিশনটা ফুলফিল হবে বলতো? 5 5। ওকে, বিকজ 2 টু দ্য পাওয়ার 4 যদি আমি বসাই, কে এর মান 4 বসালে সেটা 16 হয়ে যায়। তাহলে 16 ডেফিনেটলি 23 এর থেকে কম, ছোট। বাট আমি যদি 2 টু দ্য পাওয়ার 5 বসাই, তাহলে সেটা হয়ে যায় 32। তাহলে সেটার মান ডেফিনেটলি আমার 23 এর থেকে বড়। তার মানে আমাকে কম পক্ষে এখানে 5টা ক্লাস ক্রিয়েট করতেই হবে। ওকে, আর আরেকটা জিনিস যেটা, যে আবার তোমরা কনফিউজ হয়ে যাবে না যে এখানে সব থেকে লোয়েস্ট ভ্যালু 2 বলে আমরা এখানে 2 ইউজ করছি, এটা এরকম না। এটাকে বলা হয় কনস্ট্যান্ট, দিস ইজ কনস্ট্যান্ট 2 টু দ্য পাওয়ার k। দ্যাট মিনস হচ্ছে এখানে যদি 3 5 4 10 20 যাই থাকুক না কেন, ফর্মুলা উড বি 2। দ্যাট মিনস দিস ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, ফর্মুলা 2।
তো যাই হোক, তো আমরা এই ফর্মুলাটা ইউজ করে কমপক্ষে আমাদের 5টা রো ক্রিয়েট করতে হবে। এই রো সংখ্যাকে এখানে ক্লাস বলা হয়, সেটা আমরা এই ফর্মুলা দ্বারা পেয়ে গেলাম। দেন পরবর্তী যে মানে জিনিসটা আছে যেটা আমাদের বের করতে হবে, যেটা পরবর্তী স্টেপ নাম্বার 3। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, আমরা একটু লিখে রাখি এখানে, কে এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা এই জায়গায় 5। নাও স্টেপ 3 তে আমাদের যে কাজটা করতে হবে, ইন স্টেপ 3 উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আই। এখানে আই মানে বোঝায় কি, এখানে আই মানে বোঝায় হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল মানে বোঝায় যে প্রতিটা শ্রেণীর ব্যবধান যেটা, যে গ্যাপ যেটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। তো ক্লাস ইন্টারভ্যাল বের করার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই কে। অর্থাৎ দুইটা লিমিটকে আমরা কি করব, বিয়োগ করে মানে কে দ্বারা ভাগ করব। যে লিমিটটা পাবো, যে ভ্যালুটা পাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। তাহলে এখানে আপার লিমিট আমাদের কত আছে, আপার লিমিট আছে হচ্ছে আমাদের কত 30, 30। আর লোয়ার লিমিটটা কত বলতো, সব থেকে লোয়েস্ট ভ্যালুটা 2 এই যে 2। 2 আর কে এর মান আমরা আগের স্টেপ থেকে, হ্যাঁ কে এর মান তাহলে আমরা আগের স্টেপ থেকে কত পেলাম, আমরা কে এর মানটা কত বের করলাম, যে কে এর ভ্যালু কত হবে, 26. কে এর মান কত হবে 5 ম্যাম 5, তাই না? তার মানে 28 ডিভাইডেড বাই 5, তাহলে কত হয় দেখো তো, 25, 26, 27, 28। দ্যাট মিনস হচ্ছে আমাদের কত হচ্ছে 5.3 5.6 ম্যাম 5.6। তো দেখো এখন আমাদের প্রতিটা শ্রেণীর মান খুব ফ্র্যাকশনাল একটা মান আসছে 5.6। তো এই 5.6 তো একটা ফ্র্যাকশনাল মান। তো আমরা কি করি যে সাধারণত ইন্টারভ্যালকে ফ্র্যাকশন হিসেবে আমরা কনসিডার মানে রাখি না, মানে রাখলে ভুল হবে তা না, একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা সেটাকে রাউন্ড আপ করে এই জায়গায় করব 6। বুঝে গেছে জিনিসটা, যে কেউ যদি 5.5 এখানে 4 আসতো, 5.4 কে আমরা রাউন্ড আপ করে রাখতাম হচ্ছে 5ই, বাট 5.5 অথবা তার থেকে বেশি থাকলে আমরা জানি রাউন্ড আপের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমাদের 1 যোগ করতে হয়। আবার কেউ যদি বলো যে আমরা 5.6 করেই রাখবো, কোনো সমস্যা নেই। বাট ইন্টারভ্যালকে সাধারণত আমরা এরকম ফ্র্যাকশন রাখি না, আমরা এটাকে রাউন্ড আপ করে ফেলি। ওকে, তাহলে তার মানে হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসের ব্যবধান আমাকে কত করে ধরতে হবে, আমাদের প্রতিটা ক্লাসের ব্যবধান কত করে আসছে, এই জায়গায় 6 করে আসছে। ওকে, তার মানে আমাদের এখানে প্রি ক্যালকুলেশন মোটামুটি শেষ। আমরা এখন এখান থেকে চলে যাই হচ্ছে আমাদের টেবিলটায়। তো টেবিলে যদি চলে যাই, দেখো আমাদের টেবিলে যেটা বলছিলাম যে আমাদের টেবিলে 3টা কলাম থাকবে, যেটা আগের তোমরা দেখে আসছো ওই যে গত ক্লাসে। সেটা প্রথম হচ্ছে মানে তোমার হচ্ছে কি জানি বলে ভেরিয়েবল নেম, তাই না? তো যেখানে আমরা এখানে যেহেতু ইন্টারভ্যাল ওয়াইজ জিনিসটা লিখবো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইন্টারভ্যাল অফ টাইম। অর্থাৎ যেহেতু আমরা টাইম নিয়ে এখানে ক্যালকুলেশন করছি, তাহলে ইন্টারভ্যাল অফ টাইম, এটা টালি, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো অনেকেই যে কাজটা করে, অনেকেই একদম মানে কি বলে যে দেখতে সুন্দর লাগে, একটা সিস্টেম থাকে, ওরা 0 থেকে শুরু করে। যদি ডেটা আমাদের ছোট ডেটা হয়, দ্যাট মিনস এখানে যেমন 2 আমাদের লোয়েস্ট একটা ভ্যালু, তো অনেকে 2 থেকে স্টার্ট করে, অনেকে 0 থেকে স্টার্ট করে। আমি মনে করি যে ডেটাটা ছোট আছে সেখান থেকে স্টার্ট করাই বেটার, বিকজ 0 থেকে যদি স্টার্ট করি অনেক সময় ক্লাসের সংখ্যা বেড়ে যায়, দরকার নেই। তো আমরা যদি 2 থেকে স্টার্ট করি, আমরা 6 করে, যেহেতু আমাদের ইন্টারভ্যাল আমরা 6 করে ধরছি, তাহলে 6 করে গ্যাপ ধরলে আমাদের লাস্ট লিমিটটা, লাস্ট ভ্যালুটা কত হবে বলতো? 2 থেকে কত, 6 করে যদি গ্যাপ ধরো, তাহলে লাস্ট লিমিটটা আমাদের কত হবে? কেউ পারবো বলতে? 7 হলে তো 7 থেকে 2 কে বিয়োগ 8 করলে হবে ম্যাম, 8 হবে ম্যাম। এক্স্যাক্টলি 8 হবে। বিকজ আমাদের এখানে ক্লাস ইন্টারভ্যাল মানে i এর ভ্যালু আমাদের 6, এটার মানেটা হচ্ছে যে এই দুইটা লিমিটের ব্যবধান বিয়োগফল যেন 6 হয়। বুঝে গেছে জিনিসটা? অর্থাৎ ইন্টারভ্যাল শুড বি 6, অর্থাৎ 2 থেকে কত বিয়োগ করলে, অর্থাৎ কত থেকে 2 বিয়োগ করলে সেটার বিয়োগফল 6 হবে, সেটাই হচ্ছে আমাদের লাস্ট ভ্যালু। তো এটা যদি কনফিউশন হয় কারো, তাহলে তোমরা একটা কাজ করবা যে এই ছোট ভ্যালুর সাথে আমাদের ইন্টারভ্যালটা যোগ করবা, যোগফল যেটা আসবে দ্যাট উড বি দা আওয়ার আপার লিমিট। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। দেন পরবর্তী ক্লাসটা
মানে দুইটা জায়গায় মানে দুই ভাবে আমরা স্টার্ট করতে পারি, দুই ভাবে স্টার্ট করতে পারি মানে পরবর্তী মানে ক্লাসের ডিজাইনটা দুই ভাবে হয়। যেমন কোন কোন বইয়ে 2 to 8, পরবর্তীটা স্টার্ট হয় হচ্ছে 8 থেকে। 8 থেকে যদি স্টার্ট করি তাহলে পরবর্তী লাস্ট ভ্যালুটা আমাদের এখানে কত হবে বলতো? মানে 14। আচ্ছা, আবার কিছু কিছু বইয়ে 2 থেকে স্টার্ট হয়, দেন পরবর্তী ভ্যালুটা 2 থেকে মানে 8 থেকে স্টার্ট না হয় 9 থেকে স্টার্ট হয়, 9 to 15। এখন কথা হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল? অ্যান্সার হচ্ছে দুইটাই ঠিক। আমরা এই যে মেথডটা, দ্যাট মিনস যেখান থেকে শেষ হলো সেখান থেকে যদি শুরু করি, এই ধরনের কাজগুলোকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ মেথড। আর এই ধরনের নামটাকে বলা হয় হচ্ছে ইনক্লুসিভ মেথড। অর্থাৎ এটা হচ্ছে এক্সক্লুসিভ আর একটা হচ্ছে ইনক্লুসিভ। তো ইউজুয়ালি যখন একটা প্রবলেমের একাধিক সলিউশন থাকে তখন বিভিন্ন এক্সপার্টিস তারা তাদের মতামত দিয়ে এটা প্রুফ করে বা এটা বলে যে কোনটা সব থেকে বেশি লজিক্যালি মানে ইউজ করা বেটার। তাদের মতে দুইটাই ইউজ করা যায়, বাট সব থেকে বেস্ট হচ্ছে এক্সক্লুসিভ মেথডটা ইউজ করা। বিকজ এরকম যদি হয় যে আমাদের কোনো ফ্র্যাকশনাল মান আছে 8.5, ওকে, তো আমরা তো রেসপন্সের ক্ষেত্রে এটাকে ফ্র্যাকশন হিসেবে কনসিডার করতে পারি না। তো এই জন্য 8.5টা কোথায় বসবে? আমরা যদি ইনক্লুসিভ মেথড ইউজ করি তাহলে তুমি ধরো যে এখানে 8.5 বসাইতে চাচ্ছ, আর একজন তখন আর্গু করবে যে তো শেষই 8 থেকে, তাহলে 9-এ বসাই। আর একজন সেটা আর্গু করবে যে এখানে তো স্টার্টিং হয়েছে 9 থেকে। তো তার মানে এই ধরনের প্রবলেম গুলো যদি অ্যারাইজ না করে ওই ক্ষেত্রে তাদের সাজেশন হচ্ছে এক্সক্লুসিভ মেথডটা ইউজ করা। বাট এক্সক্লুসিভ মেথডে আবার কিছু জিনিস আমাদের মনে রাখতে হয়, সেটা হচ্ছে এরকম যে ব্যাপারটা কিন্তু এরকম না যে 8 যদি থাকে আমি 8 কে এখানেও বসাবো এখানেও বসাবো। ব্যাপারটা হচ্ছে যদি আমাদের কোনো ডেটায় 8 ভ্যালু চলে আসে, এই ফার্স্ট ঘরের ক্যাপাসিটি হচ্ছে 2 থেকে শুরু করে একদম রাউন্ড আপ 8 এর নিচে যতগুলো ভ্যালু আছে সব এই ক্লাসে বসবে। ম্যাম আমাদের এই টপিকটা পড়ানো হয়েছিল। ও পড়াচ্ছিলাম, এতক্ষণ জি পরে ম্যাম। এসে কেন? তাহলে শেষ করছি কোথা থেকে আমাকে সেটা বলো। এই তালেরিয়াটা শেষ হয়েছিল আর কি। আমরা কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এগুলো পড়ছিলাম? বলতো ফ্রিকোয়েন্সি ক্লাস ফ্রিকোয়েন্সি জি ম্যাম, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিতে গেছিলাম আমরা। জি ম্যাম, না, ফ্রিকোয়েন্সি পর্যন্ত গেছিলাম। মানে এই টেবিলটা গঠন করা হয়েছিল। জি ম্যাম, এটা শেষ হয়েছে পুরো। ক্লাস মিড পয়েন্ট, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই জিনিসগুলো কি পড়ানো হয়েছিল? জি ম্যাম। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডান, তাহলে কি গ্রাফ শুরু করা হয়েছিল না গ্রাফ হয় নাই? না, গ্রাফ হয় নাই ম্যাম। আচ্ছা, তাহলে গ্রাফ আমরা করানোর যদি কথাই ছিল আজকে। আমাকে সেটা বলবা তো, আমি তো জানি না, এই জন্য তোমাদের শুরু থেকে জিজ্ঞেস করলাম যে আমি কি পড়ানো শেষ করছিলাম, আমাদের বাকি ছিল মানে কোনটা লাস্ট না, আমার টপিক। নেটে প্রবলেম হইতেছিল। আচ্ছা, আর বাকিরা তো ছিল, তো বাকিরা কোনো রেসপন্স করো না কেন যে ওই পর্যন্ত ডান ছিল বা এটা বাকি ছিল? তো ওই টেবিলটা কি তোমাদের করানো হয়েছিল যে ফ্রিকোয়েন্সি টেবিল কি কারো কাছে আছে এখন? যদি না থাকে তাহলে তো আমাদের গ্রাফ করাতে ফ্রিকোয়েন্সি টেবিল লাগবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি টেবিল যদি না লাগে তাহলে দরকার নেই, তাহলে আমরা যে কোনো একটা র্যান্ডম ফ্রিকোয়েন্সি টেবিল আমরা ধরি। আচ্ছা, যদি এই পর্যন্ত আমাদের পড়ানো হয় তাহলে আমরা তো এই যে ফ্রিকোয়েন্সি টেবিল যেটাকে আমরা বলি সেটা হচ্ছে যে একটা মানে তোমার হচ্ছে যে ডেটা প্রেজেন্টেশনের একটা টপিক। তো এরপরে আমরা তো এটা দেখলাম যে টেবিলের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা টেবিলের মাধ্যমে আমরা ডেটা প্রেজেন্টেশন করে থাকি। এছাড়াও ডেটা প্রেজেন্টেশনের আর একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা 3 ধরনের গ্রাফ দেখে থাকি। তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য 3 ধরনের যে গ্রাফটার কথা বলতেছি, যে আমি এখন যে 3টা গ্রাফের নাম লিখবো, এই 3টা গ্রাফ স্পেশালি ইউজ হয় হচ্ছে এরকম ধরনের কন্টিনিউয়াস ডেটা যদি থাকে। কন্টিনিউয়াস ডেটা অর্থে কি বোঝায়, মানে ডেটা মানে কি বোঝায় যে এই যে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলটা করলাম না, যেমন ধরো যে 2 to 8, 8 to 14, এই ধরনের ডেটাগুলোকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। দ্যাট মিনস যারা নির্দিষ্ট একটা ইন্টারভ্যালের মধ্যে থাকে এই ধরনের ডেটাগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। যেমন ধরো যে আমরা একটা কন্টিনিউয়াস ডেটা যদি এখানে একটা এক্সাম্পল লিখি, ধরো যেটা ইন্টারভ্যাল অফ মার্কস, ইন্টারভ্যাল অফ মার্কস,
আরেকটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। ধরো যে কোন একটা পরীক্ষায় 0 থেকে 5 এর মধ্যে, আবার 5 থেকে 10 এর মধ্যে, 10 থেকে 15, 15 থেকে 20। তো 0 থেকে 5 এর মধ্যে ধরো যে পাইছে 5 জন স্টুডেন্ট, 5 থেকে 10 এর মধ্যে ধরো যে 10 জন স্টুডেন্ট, এরকম ধরনের যদি র্যান্ডম আমরা কোনো মার্কস মানে ধরো যে পেলাম, এখানে কিছু ডেটা আছে, হ্যাঁ। এখন এই ধরনের ডেটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। তো মনে রাখবা যে এই ধরনের কন্টিনিউয়াস ডেটাগুলোকে আমরা যখন গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই, স্পেশালি আমরা 3টে গ্রাফ ইউজ করে থাকি। তো নামগুলো কি কি আমি লিখি, সেটা হচ্ছে হিস্টোগ্রাম, 2 নাম্বার হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, এন্ড 3 নাম্বার হচ্ছে ওজিভ, OGIVE। ওজাইভ বা ওজিভ কিংবা এটার একটা নাম আছে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে, তো 3 ধরনের গ্রাফগুলো আমরা দেখে থাকি। হিস্টোগ্রাম, তো এই হিস্টোগ্রাম আঁকতে গেলে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে আমাদের কি কি বসবে আমরা একটু রাইট ডাউন করে রাখি, সো দ্যাট আমাদের এটা পয়েন্ট আউট করতে ইজি হবে। হিস্টোগ্রামের এক্স অক্ষে লাগবে হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভ্যাল, আর ওয়াই অক্ষে লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যখন আমরা হিস্টোগ্রাম আঁকতে যাব, আমার এক্স অ্যাক্সিসে আমাদের বসাতে হবে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, আর ওয়াই অক্ষে বসাতে হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। যখন পলিগন আঁকতে যাব, আমার এক্স অক্ষে বসাতে হবে হচ্ছে ক্লাস মিড পয়েন্ট, ওয়াই অক্ষ আগের মতোই অ্যাজ ইট ইজ ফ্রিকোয়েন্সি। আর যখন আমরা ওজিভ আঁকতে যাব বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকতে যাব, আমরা গত ক্লাসে দেখে আসছিলাম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 2 ধরনের হয়, লেস দেন মেথড আর মোর দেন মেথড। এটা তো পড়ানো হয়েছিল নাকি, কিউমুলেটিভ জি ফ্রিকোয়েন্সি ম্যাম। লেস দেন আর মোর দেন। আচ্ছা, তাহলে আমরা যখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকতে যাব, যখন যদি আমি লেস দেন মেথডের জন্য আঁকতে যাই, তাহলে আমার এক্স অক্ষে দরকার হবে হচ্ছে আপার লিমিট, আর ওয়াই অক্ষে দরকার হবে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর যখন আমরা মোর দেন মেথডের জন্য আঁকতে যাব, তখন আমার এক্স অক্ষে দরকার হবে হচ্ছে লোয়ার লিমিট, আর ওয়াই অক্ষে দরকার হবে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বড় ফ্রিকোয়েন্সিটা, কিন্তু বড় হাতের যে ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ। তো এই মোটামুটি হচ্ছে আমাদের একটা সামারি যে আমাদের এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে কি কি নিতে হবে টু ড্র দিস 3 গ্রাফস, হ্যাঁ, বাই ইউজিং দিস কন্টিনিউয়াস ডেটা ইউজ করে। এখন তাহলে আমরা চলে যাই, তো এই তো গেল যে আমাদের থিওরিটিক্যাল জিনিস, যে কোনটা আঁকতে আমাদের কি কি লাগবে। তো এখন আমরা দেখি যে মানে হাউ টু ড্র হিস্টোগ্রাম। আমরা হিস্টোগ্রাম আঁকতে আমাদের কি কি দরকার হচ্ছে দেখো, মনে রেখো, সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যালকে আমাদের বসাতে হবে এক্স অক্ষে, আর ওয়াই কে বসাইতে হবে মানে ফ্রিকোয়েন্সি কে বসাইতে হবে হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে আমার বসাইতে হবে হচ্ছে ওয়াই অক্ষে। তাহলে আমরা এখন এই ডেটা দিয়ে যদি হিস্টোগ্রাম আঁকি, তাহলে দেখো যেটা বলতেছিলাম, তাহলে ক্লাস ইন্টারভ্যাল, দ্যাট মিনস এখানে ইন্টারভ্যাল অফ মার্কস এই জিনিসটা বোঝায়। তাহলে ইন্টারভ্যাল অফ মার্কস কে আমরা এই জায়গায় বসালাম, আর এই জায়গাতে নাম্বার অফ স্টুডেন্ট কে বসাচ্ছি। তাহলে এখানে নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে দেখো 0 থেকে 5, ধরো যে এটা হচ্ছে আমাদের 0 থেকে 5, এটার একটা এরিয়া, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। তো আমি যদি এখানে 5, 10 আছে, আমরা যদি এভাবে একটা 5 করে ইন্টারভ্যাল ধরি, ওকে ওকে, তাহলে দেখো 0 থেকে 5 এতটুকুন ক্লাসের আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে 0 থেকে 5 এতটুকুন ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। দেন 5 to 10 এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, এতটুকুন ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। আচ্ছা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। দেন 10 to 15 এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, 8 হচ্ছে 10 এর একটু নিচে, as like as there। এন্ড লাস্ট হচ্ছে 15 to 20, এটার ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 15। তো এটাকে আমরা বলবো হচ্ছে হিস্টোগ্রাম। বোঝা গেছে হিস্টোগ্রামটা কিভাবে আঁকতে হবে? ইয়েস ওকে, ম্যাম। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে ক্লাস ইন্টারভাল উইথ রেসপেক্ট টু देयर ফ্রিকোয়েন্সিস। আমরা যে গ্রাফটা ড্র করি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হিস্টোগ্রাম। এবং এটা টিপিক্যাল গ্রাফের মতন হয় না, একটা পিলার বা
খাম্বার মতন চেহারা হয়, বিকজ অফ এটার যে এরিয়া, সে টোটাল এরিয়ার কাভারেজটাই দেয় হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটা। এই জন্য কোনো স্পেসিফিক পয়েন্টের সাপেক্ষে যেহেতু না, তো এটার প্যাটার্নটাও বা এটার চেহারাটা একটু ডিফারেন্ট। তো এই তো গেল হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের পরবর্তীতে যে গ্রাফটা ছিল সেটার নাম ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। তো এটা আঁকতে গেলে আমাদের কি কি দরকার হবে? আমরা একটা জিনিস বলছিলাম না যে এক্স অক্ষে আমাদের কি লাগবে? মনে আছে এক্স অক্ষে আমাদের কি নিতে হবে যদি আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে যাই? মনে আছে ফ্রিকোয়েন্সি পলিগনে আমাদের এক্স অক্ষে কি নিতে হবে? ক্লাস মিটিং ক্লাস মিড পয়েন্ট। মিড পয়েন্ট। তো তার মানে আমাকে প্রতিটা ক্লাসের মিড পয়েন্টটা বের করতে হবে। ক্লাস মিড পয়েন্ট কিভাবে বের করতে হয় কারো কি মনে আছে? যে হাউ টু ক্যালকুলেট জি ক্লাস ম্যাম। মিড পয়েন্ট, বলো তো কিভাবে? ম্যাম যে ক্লাস লোয়ার লিমিট এন্ড আপার লিমিট হ্যাঁ লিমিটকে যোগ করতে হবে। প্লাস ডিভাইডেড বাই 2, হ্যাঁ ডিভাইডেড বাই 2। Exactly. হ্যাঁ ঠিক আছে। তো তার মানে কি দুইটা লিমিটকে আমার যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। দ্যাট মিন্স এই দুইটাকে যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি আমরা কত পাচ্ছি? 2.5 দেন 15, তাই না? এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 7.5 দেন 12.5 দেন হচ্ছে এটা আসবে মনে হয় 17.5। তো সেম জিনিসটা এখানে আমাদের দরকার হচ্ছে এই দুটো, আমাকে এই জায়গায় ইন্টারভ্যালের কাজ নাই, তো আমরা এই জায়গায় ইন্টারভ্যালার নিলাম না। তো তার মানে আমার এখানে এক্স অক্ষে নিতে হবে হচ্ছে ক্লাস মিড পয়েন্ট, আর এই জায়গায় নিতে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কিংবা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। তো নাম্বার অফ স্টুডেন্ট ধরো আগের মতোই 5, 10, 15, 20। আচ্ছা, তো এখানে দেখো সিএমপি যেটা ক্লাস মিড পয়েন্ট, আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি যে এতটুকুন যদি হয় 0 থেকে 5 এর এরিয়া, তাহলে এটার অ্যাপ্রক্সিমেট মিডিল ভ্যালুটাই তো আমার 2.5, তাই না? আবার 5 থেকে 10 এতটুকুন যদি হয় তাহলে এটার যে মিডিল ভ্যালু সেটাই হবে হচ্ছে 7.5। আবার এটা হচ্ছে কত 10 থেকে 15 এটা যদি হয় তাহলে এটার যে মিডিল ভ্যালু সেটাই হবে হচ্ছে 12.5। আর লাস্ট যেটা 20 সেটাই হবে হচ্ছে 17.5। তার মানে এই যে মিডিল ভ্যালু গুলো আমরা পাচ্ছি সেটাকে আমরা ক্লাস মিড পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করতেছি। তার মানে দেখো 2.5 এর জন্য আমার নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 5, তাহলে এটা যদি হয় 2.5, এটা অ্যাপ্রক্সিমেটলি, এটা আবার টিপিক্যাল যে গ্রাফ আমরা আগে আঁকছি এক ঘরের জন্য আরেকটা পয়েন্ট আউট করা, এটা হচ্ছে আগের মতন। দেন 7.5 এর জন্য 10, এই যদি হয় 7.5 তাহলে এটার জন্য 10। তারপর হচ্ছে 12.5 এর জন্য 8, এই যদি হয় 12.5 এটার জন্য হবে 8। আর লাস্ট হচ্ছে 15, 17.5 এর জন্য 15। এই যে আমরা গ্রাফটা পেলাম সেটাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। ওকে, এখানে বুঝতে পারি না এরকম কি কেউ আছে যে ফ্রিকোয়েন্সি পলিগনটা কিভাবে আঁকতে হয়েছে বা কি কি কাজ এখানে করতে হয়েছে? এখানে কি কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? জি না ম্যাম। আচ্ছা, লাস্ট যে গ্রাফটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে ওজিভ। আমরা তো জানি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ দুইটা মেথডের জন্যই হয়, লেস দ্যান মেথড আর মোর দ্যান মেথড। তো লেস দ্যান মেথডটার জন্য আমাদের কি কি দরকার? আপার লিমিট দরকার আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা লেস দ্যান মেথডের জন্য পারলে তো মোর দ্যান মেথডের জন্য পারবো। তো লেস দ্যান মেথডটা আমরা করে ফেলি, যে এখন আমরা দেখতেছি যে ওজিভটা কিভাবে আঁকে ফর লেস দ্যান মেথড। আমরা গত ক্লাসে শিখছিলাম যে লেস দ্যান মেথডের জন্য আমাদের এই জায়গায় নিতে হয় হচ্ছে আপার লিমিট আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আপার লিমিট এই জায়গায় কত কত, আপার লিমিট কত কত হবে? তো এই এক্সাম্পলের ক্ষেত্রে আপার লিমিট আমার কত হবে? ম্যাম বুঝলাম না। মানে এই যে আপার লিমিট প্রতিটা ক্লাসের, এটা তো একটা কোন ক্লাস, আমরা তো হ্যাঁ, তার মানে কি এই দুটো ক্লাসের মধ্যে 0 হচ্ছে লোয়ার লিমিট, 5 হচ্ছে আপার লিমিট, তাহলে এই আচ্ছা জি ক্লাসের ম্যাম, আপার হ্যাঁ লিমিট বুঝতে কত পারছি। হবে? 5। দেন পরেরটা আপার লিমিট, এগুলো আপার লিমিট গুলো কত 10, কত হবে বলতে? 10, 10, 15, 20। 15, 20। এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কি বলছিলাম যে লেস দ্যান মেথডের জন্য উপর থেকে যোগ করে করে যেতে হয়। তার মানে আমার প্রথম ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে?
প্রথম ক্লাসের জন্য, মানে আমার প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি কত এই জায়গায় 5, 5 তাই না? হ্যাঁ তাহলে 5 এর আগে যেহেতু কেউ নেই, তাহলে 5 এর জায়গায় আমরা 5ই বসাতে হবে। দেন পরবর্তী ক্লাসের আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে পেতাম, যে এই ফ্রিকোয়েন্সির সাথে এটা যোগ করতাম। জি ম্যাম। আচ্ছা ম্যাম, পরেরটা হবে 15, 15, তারপরেরটা কত হবে? তারপরেরটা হবে ম্যাম 18, এই 15 সাথে 8 যোগ করতে হবে, 23. 23। তারপরে 8 এর সাথে 15 যোগ করতে হবে, Sorry, তাহলে 38. 38। ওকে, এইভাবে যোগ করে করে যাওয়ার যে প্রসেসটা, সেটাই তো কিউমুলেটিভ প্রসেস ছিল, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল। ওকে, তো এখন দেখো আমরা যেটা বলছিলাম যে ওজিভ যখন আমরা আঁকতে যাব, আমার এক্স অক্ষে বসাতে হবে হচ্ছে আপার লিমিটটা, আর ওয়াই অক্ষে আমার বসাতে হবে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নট নরমাল ফ্রিকোয়েন্সি। আমরা যদি এটা এইভাবে বসাই, তাহলে আমার এক্স অক্ষে নিতে হবে কি আর ওয়াই অক্ষে নিতে হবে কি, আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমার এফ আই নিতে হবে হচ্ছে ওয়াই অক্ষে, আর হচ্ছে আমার আপার লিমিটটা নিতে হবে হচ্ছে এক্স অক্ষে। দ্যাট মিনস হচ্ছে 5, 10, 15, 20। তার মানে আমরা যদি এখানে ধরো যে 5 করে আছে, তো আমরা যদি 5 করে যাই, ধরো যে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তার মানে হচ্ছে আপার লিমিট যখন 5, এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 এর জন্য 5, দেন হচ্ছে 10 এর জন্য 15, এই যদি হয় 10, এটার জন্য 15, তারপর হচ্ছে 15 এর জন্য 23, এই যদি হয় 15, এটার জন্য হচ্ছে 23, এন্ড লাস্ট হচ্ছে 20 এর জন্য 38, এই যদি হয় 20, এটার জন্য হচ্ছে 38। এখন আমাদের সবগুলো পয়েন্টকে যদি অ্যাড করে দেই, দ্যাট মিনস আমরা এরকম একটা আপওয়ার্ডিং গ্রাফ পাবো, অর্থাৎ যে গ্রাফটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। ওকে, তো এই যে গ্রাফটা আমরা পেলাম, সেটাকে আমরা বলি হচ্ছে ওজিভ মেথড, হচ্ছে লেস দেন মেথড। বুঝে গেছে? তাহলে মোর দেন মেথডের জন্য আমাদের পারা যাবে না। মোর দেন মেথডের জন্য যদি গ্রাফটা আঁকতে যাই, তাহলে কি হবে, গ্রাফটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে। দ্যাট মিনস মোর দেন মেথডের জন্য আমরা দেখছি যে ধীরে ধীরে ডাউনওয়ার্ডিং হয়, বিকজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ধীরে ধীরে 12 থেকে কমের দিকে যেতে থাকে। তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের মোর দেন মেথডের জন্য। তাহলে মোর দেন মেথডের জন্য কি পারা যাবে? পারবো তো? জি ম্যাম। ওকে, তাহলে এই তিনটে গ্রাফ স্পেশালি আমরা করেছিলাম হচ্ছে যে কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য, বা কন্টিনিউয়াস যদি ডেটা থাকে, তাহলে আমাদের এই তিনটা গ্রাফ আমরা স্পেশালি ড্র করে থাকি। মোর দেন মেথডের জন্য আমাদের কি নিতে হবে, কেউ কি বলতে পারবা যে মোর দেন মেথডের জন্য আমাদের এই জায়গায় কি কি দরকার টেবিলে? মোর দেন মেথডের জন্য আপার লিমিটটা দরকার। আপার লিমিটটা দরকার, আর ফ্রিকোয়েন্সি কি কোনো চেঞ্জ হবে? না ম্যাম। ফ্রিকোয়েন্সি একটু চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সি চেঞ্জটা কোথায় থেকে হবে? আমরা যদি মোর দেন মেথড, হ্যাঁ মানে না, ফ্রিকোয়েন্সি চেঞ্জটা একে তো এই জায়গায় আমাদের, আমরা আপার লিমিট নিচ্ছি, তখন আমাদের এই যে জায়গাটায় দরকার হচ্ছে মানে মোর দেন মেথডের জন্য আমার দরকার হচ্ছে লোয়ার লিমিটটা। দ্যাট মিনস এখানে 0, 5, 10, 15। আর যে আমরা আগের বার যেটা করছি, ফ্রিকোয়েন্সিকে আমরা উপর থেকে যোগ করে করে গেছি, এবার যেটা করব যে ফ্রিকোয়েন্সিকে আমরা নিচে থেকে যোগ করে করে যাব। দ্যাট মিনস এখানে 15 হবে, 15 এর সাথে আমি যোগ করব কতকে? 8। ঠিক আছে, বুঝে গেছে জিনিসটা? তার মানে এটার সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে কত হচ্ছে সেটা? 23। তাহলে এটা হয়ে যাবে কত? 33। এটা হয়ে যাবে হচ্ছে 38। এইভাবে নিচে থেকে যে আমরা যোগ করে করে যাব। এই হচ্ছে দুইটার পার্থক্য। আগের মতোই সেম জিনিসটা আমরা ওয়াই অক্ষে নেব হচ্ছে আগের মতোই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আবার এক্স অক্ষে থাকবে হচ্ছে লোয়ার লিমিট। তার মানে আমরা একটা গ্রাফ পাবো, সেটা ধীরে ধীরে নিচের দিকে নামবে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। ওকে, আজকে এ পর্যন্ত থাক। ইয়েস ম্যাম। আমরা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিই।
Okay, response please. Yasir Arafat acho, Ashraful Islam, Aryan, Chetu, Rokaiya, Present, ma'am. Rakibur Rahman, Urpita, Nishu, Present, ma'am. Papon, Present, ma'am. Alamin, Mo, Akash, Mehdi Hassan, Sajidul Islam, ম্যাম আপনার স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিনশট দা কি করবে, প্রেজেন্ট দিতেছে। দরকার নেই। ম্যাম তাহলে যে নিশুর পরে আমার নামটা ছিল মনে হয় মোহাম্মদ নাইম। হ্যাঁ, নাইম তো বললাম, নাইম। জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে মৌ আলামিন পরে, আচ্ছা পাপন আছো তো, তারপর আলামিন আছো, সুমাই আক্তার মৌ, আকাশ, নাইম, মেহেদি হাসান, সাজিদুল ইসলাম, সুকান্ত পল, ইয়েস ম্যাম। মুবাশশির আলম, রাজিন, জাকারিয়া হোসেন রাজিন, আলভি রহমান, Yes, ma'am. আরাফাত, আরাফাত, অমিত, অমিত আছো, ম্যাম অমিত ছিল। আছে, ma'am. অমিত হচ্ছে, আচ্ছা অমিত আছো, সাইফুল ইসলাম, তারপর হচ্ছে মুনিয়া, সাফাইন আজম খান, Yes, ma'am. মাহাদি হাসান, মাহাদি নাজমুল হুসাইন, তাহমিদ, আচ্ছা নাজমুল হাসান আছো, তাহমিদ শফিক নাই, তাহমিদ আছো, জি ম্যাম আমি ওকে, নিশো, নুসরাত জাহান, আর কেউ বাকি আছো? ম্যাম আমি একিন 394 39, তোমার রেজিস্ট্রেশন তো হয় নাই, আমি তো পাচ্ছি না তোমার নাম। ম্যাম ওই একই সমস্যা ম্যাম, একটু সময় লাগবে 1-2 দিন। তুমি তাহলে এভাবে দিলে তো হবে না, তোমার ওই যে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে তোমার আইডিটা দিয়ে দিও। জি ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে, টেক কেয়ার, হ্যাঁ, আল্লাহ হাফেজ।